তোমার মুখে শুনে শুনে আমার অনেক দিনের বাসনা ছিল ইকবাল স্যারের সাথে একবার সামনাসামনি দেখা করার। আজ যখন সেই সুযোগটা পেয়েছি তখন সেটা হাতছাড়া করতে চাইছি না। ইকবাল মামাকে দেখতে গিয়ে আবার নিজের যেন কোনো ক্ষতি ডেকে এনো না, এর দায় কিন্তু আমি নিতে পারবো না। শুধু দায় থেকে অব্যাহতি পেতে চাও বলেই বলছো? মানে আমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায় যদি তোমার উপর না পড়ে তাহলে আমার ক্ষতি হলে হোক, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। সব কথা ব্যাখ্যা দেওয়ার দায় কিন্তু আমার নেই। এড়িয়ে গেলে শবনম? দেখো আমার এখন মনটা ঠিক নেই, আমি রঞ্জা পিসির কাছে যেতে চাইছি। আমিও তো তাই চাইছি। দেখো এতদিন অবধি তুমি যা করেছো তার সব দায় কিন্তু আমার উপর এসে পড়েছে। আমার বিপদে কিন্তু আমি কখনো তোমাকে ডাকিনি। কেউ যদি আমার বিপদে তোমাকে ডেকে পাঠায় সে দায় তো আমার নয়। কি বলতে চাইছো তুমি? কিছু না। না, এই কথাই বলতে চাইছো যে তুমি তোমার বিপদে আমাকে কোনোদিনও ডাকুনি, মানে তুমি আমাকে তোমার বিপদের বন্ধু বলেই মনে করো না। বন্ধু? অবাক হয়ে গেলে কথাটা শুনে? কোনোদিন শোনোনি মনে হচ্ছে এই কথাটা? দেখো আর যাই হোক আমি তোমাকে আমার বন্ধু বলে ভাবি না। তাহলে কি ভাবো? দেখো কি ভাবি বলতে পারবো না, কিন্তু আমি তোমাকে আমার বন্ধু ভাবি না সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত। শবনম, চিৎকার করো না। দেখো আর যাই হোক তুমি আমার বন্ধু হতে পারো না। আমি সহজ কথাটা সহজভাবে বললাম। আমার বন্ধু কখনো এমন মনের মানুষ হবে না যে কি যে কি? ছাড়ো এসব কথা। বড় ভাই বলো, কি খবর আজকাল তোমার? মানে ছেলে দাঁড়িয়েছে, কি করছে এখন সে? হ্যাঁ ছেলের খবর, ছেলে তো মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে লেখাপড়াটা ছেড়ে দিল। কোনো ভালো কাজ পাচ্ছে না, ওই কোনোরকম খুঁটে খাচ্ছে, আজ ওখানে কাল এখানে। দেখো এখন আমার বয়স হয়েছে, তেমন রোজগার করতে পারি না, সংসারে বড়ই অভাব। এখন তো তোমাকে দেখলে মন ভরে যায়। কত না দাঁড়িয়েছ, দেখো না দেখো না ইকবাল, আমার ছেলেটার জন্য যদি কিছু একটা করতে পারো। বেশ, তোমার ছেলেকে বলো কাল আমার সঙ্গে দেখা করতে। ইকবাল, তুমি তো আমাদের এই গ্রামেরই ছেলে, এখন তোমার হাতে অনেক পয়সা, বড় ব্যবসা করছো, কিন্তু আমার ছেলে দুটোকে দেখো, চাকরির জন্য একেবারে হন্যে ঘুরে বেড়াচ্ছে, তার উপর আবার বিয়ে থা করেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, কিন্তু ছেলেগুলোকে ঠিকমতো খেতে দিতে পারে না। তাই নিয়ে খুব অশান্তিতে আছি ভাই। আমাদের ঘরেও ছেলে আছে, তারাও ভালো রোজগার করছে না। ইকবাল, তুমি আমাদের গাঁয়ের ছেলে, তুমি যদি আমাদের না দেখো আমরা কোথায় যাই বলো তো? আমি যখন গ্রামে ফিরে এসেছি তখন গ্রামের ভালো করব বলেই ফিরে এসেছি, তা না হলে তো শহরেও থাকতে পারতাম। দেখো শহরেও আমার একটা 7 মহলা বাড়ি আছে, কিন্তু আমি সেখানে থাকিনি, তার কারণ আমার ঋণ আমার গ্রামে। আমি যেখানে বড় হয়েছি, যেখান থেকে আমার চলে যেতে হয়েছিল, সেই গ্রামে আমি আবার ফিরে এসেছি মাথা উঁচু করে। অবশ্য তোমরা যদি না চাও আমি তাহলে আবার শহরে ফিরে যাব, সেটা কোনো কথা নয়। না না, তুমি কিছুতেই যাবে না, কিছুতেই না। আচ্ছা ইকবাল, তুমি কিসের ব্যবসা করো? চাচা, ব্যবসা আমি একটা করি না। প্রথমে আমি একটা ব্যবসা দিয়ে শুরু করেছিলাম, তারপর ওই এদেশ থেকে প্রচুর জিনিসপত্র আমি বিদেশে রপ্তানি করতাম, সেখান থেকে আরো 10টা ব্যবসা হয়েছে। আমার একটা জামা কাপড় তৈরি করার কারখানা আছে, সেখানে প্রায় 500-600 জন লোক কাজ করে। 500-600 লোক কাজ করে? সে তো একটা কারখানা চাচা, ওই একটা কারখানাতেই 500-600 লোক কাজ করে। কি করে হলো এসব? এখান থেকে যখন চলে গেলাম তখন আবার নতুন করে পড়াশোনা শুরু করলাম। তোমরা তো জানো পড়াশোনায় বরাবরই আমার মন ছিল, মাথা ছিল। আবার মন প্রাণ ঢেলে পড়াশোনা করতে লাগলাম, আর এই পড়াশোনার দৌলতেই বিলেতে সুযোগ পেলাম। সেখানে গিয়ে আরো ভালো করে শিখে, মানে ওই ব্যবসা শিখে এলাম, কি করে করতে হয় ভালো করে শিখলাম, আর ব্যবসার ডিগ্রি নিলাম।
আর তারপর ফিরে এসে কিছুদিন চাকরি করলাম এদিক ওদিক, বড় বড় কোম্পানিতে চাকরি করলাম। সেই সব কোম্পানির ব্যবসা কি করে হয়, কি করে ভালো করতে হয় সেগুলো শিখলাম। তারপর একদিন সব ছেড়ে নিজে দুম করে ব্যবসা করতে শুরু করলাম। আর প্রথম ব্যবসাতেই আমার খুব লাভ হলো। সেখান থেকে আরো ব্যবসা বাড়তে লাগলো। এইভাবে 20টা বছর কেটে গেল। তারপর ভাবলাম এখন তো সারা জীবনের খাওয়া দাওয়া দুশ্চিন্তা নেই, এখন যদি সবকিছু ছেড়ে ছুড়েও দিই তাহলেও খাওয়া পড়া আমার আটকাবে না। তখনই ভাবলাম গ্রামের বাড়িটাকে সারাই করি। গ্রামের বাড়িটা সারিয়ে ঠিক করে নিলাম। তাও ভাবলাম যে গ্রাম থেকে একদিন চলে এসেছিলাম, সেই গ্রামেই ফিরে যাই। আজ মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে ঢুকবো। ইকবাল, আর আমাদের লজ্জা দিও না বাবা। তা বলছিলাম, তুমি বিয়ে শাদী করলে না কেন? শোনো চাচারা, তোমরা সবাই জানো আমি সব দিক থেকেই খুব একবজ্ঞা। আর বিয়ের কথা যখন তুললেই তখন বলি, খোলাখুলি বলি। বিয়ে তো আমি করতেই চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমরা আমার বিয়ে মেনে নাওনি। না তোমরা মেনেছো, না এই গাঁয়ের অন্য ধর্মের লোক মেনেছিল। কিন্তু আমি তো আর কোনো মেয়ে খুঁজে পেলাম না আমার যোগ্য। তাই আজ আমি এখানে তোমাদের সবাইকে ডেকে পাঠিয়েছি। আর রঞ্জার বাড়ির লোকেরাও আসবে, ইনফ্যাক্ট রঞ্জাও আসবে, ওকেও ডেকেছি। আজ তোমাদের সকলের সামনে আমি রঞ্জাকে বিয়ের প্রস্তাব দেব। রঞ্জা যদি এই বিয়েতে মত দেয় তাহলে বিয়েটা হবে, আর যদি না রাজি হয় তাহলে আমার বিয়ে হবে না সারা জীবনের মতন। কি আর করা যাবে? তা বলে মনে মনে একজনকে ভালোবাসবো আর বিয়ে আরেকজনকে করব, এইটা করে তো আমি আরেকটা মেয়েকে ঠকাতে পারবো না। শোন রঞ্জা, আজকে এই জমায়েতে দাঁড়িয়ে তুই সকলের সামনে ইকবালের থোতা মুখ একেবারে ভোঁতা করে দে, ভেঙে দে অসম্ভব চিন্তা। ওর এত বড় সাহস জমায়েত ডেকে আমাদের ডেকে পাঠিয়েছে, আর সেই জমায়েতে দাঁড়িয়েও বলবে ও তোকে বিয়ে করতে চায়, সেই জন্য তোর মত জানতে চাইছে। আর তুই তো জানিস তোকে কি বলতে হবে। জানি মা, বারবার বলার কোনো প্রয়োজন নেই। বৌদি, ইকবালকে দেখে কিন্তু মনে হলো আমার যে বেশ উন্নতি করেছে, মানে খুব নাম হয়েছে, বুঝেছো, লোকের কাছে শুনলো। তুমি কি বলতে চাইছো? হাতে দুটো পয়সা হয়েছে বলে আমার মেয়েকে ওর কাছে বিক্রি করে দেব? আরে না না না, আমি সে কথা বলছি না রে বাবা, তুমি নিজের মতো করে ব্যাখ্যা করো না তো। আমি বলছি যে যে ছেলেটা একদিন মাথা নিচু করে গ্রাম থেকে চলে গেছিল, সেই ছেলেটা আজ মাথা উঁচু করে গ্রামে ফিরে এসছে এবং সফল হয়ে। দেখো, তুমি তোমার মেয়ের সঙ্গে কার বিয়ে দেবে না দেবে সেটা তোমার সিদ্ধান্ত, তার মধ্যে আমি মাথা গলাতে যাব না। তবে একটা কথা মনে রেখো, তোমার মেয়ে কিন্তু আজ প্রাপ্তবয়স্ক। কেমন? ওর কিন্তু রাইট আছে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করা। ঠাকুরপো, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক বলে তুমি কি উস্কাচ্ছ? আবার তুমি বাজে কথা বলছো বৌঠান। আচ্ছা, তোমার মেয়ে কি জানে না সে প্রাপ্তবয়স্ক কি না? আমাকে বলে দিতে হবে যে প্রাপ্তবয়স্ক হলে তার কি কি অধিকার আছে, আইনে কি বলছে, তবে সে করবে। শোনো ঠাকুরপো, আমার মেয়ে যদি এই কাজ করে তাহলে আর কিছু নয়, ও কিন্তু মাতৃহন্তা হবে। আমি কিন্তু আত্মহত্যা করবই, আর সেই দায় ওর কাছে গিয়ে কিন্তু পড়বে। সেই দায় সহ্য করে ও যদি বেঁচে থাকতে চায়, ওর সুখ কিনতে চায়, তা কিনুক। সেই জন্যই তো আমি ওর সঙ্গে যাচ্ছি, দেখি ও কি বলে।
কি হলো, তোমরা সবাই চুপ করে গেলে যে? আচ্ছা, দেশে কি আর অন্য কোনো মেয়ে নেই ইকবাল? দেশে মেয়ে থাকবে না কেন? নিশ্চয়ই আছে। তো দেশে তো রঞ্জাও আছে। আচ্ছা, রঞ্জার দোষটা ঠিক কোথায় একটু বলে দেবে আমায়? বলছিলাম, আমাদের ধর্মে কি মেয়েদের অভাব পড়েছে নাকি? দেখো, আজকাল অনেক ভালো ভালো মেয়ে তৈরি হয়েছে। তারা এ গায়ে না থাকতে পারে, কিন্তু অন্য গায়ে আছে, কলকাতা শহরে আছে, বিভিন্ন শহরে আছে। তারা যথেষ্ট শিক্ষিতা, সুন্দরী, লেখাপড়া জানা। তা তোমার সঙ্গে মানায় এমন কেউ? আমার সঙ্গে যাকে মানায় তাকে তো আমি খুঁজেই নিয়েছি সমীর চাচা। অবশ্য আজ তোমাদের আপত্তি অগ্রাহ্য করে বিয়ে করার ক্ষমতা আমার হয়েছে, কিন্তু আমার ভদ্রতা বোধ আছে বলেই এই গায়ে এসেছি আমি তোমাদের সঙ্গে কথা বলতে। দাঁড়াও শবনম, 1 মিনিট। কথাটা যখন উঠতে শুরু করেছে তখন কথাটা শেষ হোক। আমার আর কোনো কিছু বলার নেই। আর তাছাড়া আমার তোমার সাথে আর কোনো কথাই নেই। আমার সব কথা বলা শেষ হয়ে গেছে। দেখো, যে কাজে এসেছি না সে কাজে যেতে দাও, বাধা দিও না। দাঁড়াও শবনম। কেন বারবার তুমি আমাকে পিছু ডাকছো বলো তো? আমার না এখন কোনো কিছুতেই মন নেই। তুমি আমাকে তোমাদের গ্রামে একা ফেলে চলে যাচ্ছ? আমি তো তোমাকে আমাদের গ্রামে আসতে বলিনি। এসেই যখন পড়েছি তখন আমার যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে তোমার কিছু এসে যায় না বলছো? দেখো, কোনো মানুষ বিপদে পড়লে আমি যেমন তাকে বাঁচাতে চাই তেমন তোমাকেও বাঁচাতে যাব। এটা মানুষের ধর্ম, এটা আমার ধর্ম। ব্যাস এইটুকুই, তার চেয়ে বেশি কিছু নয়? না, বেশি কিচ্ছু না। তোমরা আমার গুরুজনের মতন। দেখো, আমার তো মা বাবা নেই, আমি একা। তোমরাই আমার অভিভাবক। তোমরা যদি দাঁড়িয়ে থেকে বিয়ে দাও তাহলে এই বিয়ে হবে, আর যদি তোমরা দাঁড়িয়ে থেকে বিয়ে না দাও তাহলে রঞ্জাকে নিয়ে আমায় চলে যেতে হবে। আমি আর এই গায়ে ফিরবো না। অবশ্য এই কথা ঠিক, রঞ্জা বিয়ে করবে কিনা আমি জানি না। রঞ্জা যদি বিয়ে করতে না চায় তাহলে তো মিটেই গেল। বিয়ে করার বাসনাটাই সারা জীবনের মতন। ফিরে যাব কলকাতায়, ওখানেই তো ছিলাম এতদিন, ওখানেই থাকবো বাকি দিনগুলো, ওখানেই। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি বলবে। দেখো ইকবাল, তুমি হচ্ছে পুরুষ মানুষ, তোমার যেমন খুশি তেমন তুমি শাদি করতে পারো। কিন্তু আমরা বলতে চাইছি যে আর কোনো সুন্দরী অথবা কোচি মেয়ে যদি তুমি। আমিও তো অত কোচি নই সমীর চাচা, আর সুন্দর তো যার যার চোখে। আমার চোখে রঞ্জাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। এবার কি করা যাবে বলো? তুমি গ্রাম ছেড়ে যেও না ইকবাল ভাই। তোমার বল হয়েছে, ভরসা হয়েছে, তুমি গ্রামের মানুষের ভরসা হয়ে থাকো। মানে তার জন্য তুমি যা ইচ্ছা তাই করবে, তাই করবে। আমি কিন্তু পয়সা দেখিয়ে তোমাদের রাজি করাতে চাইছি না, আর যা ইচ্ছে তাই করছি তাও নয়। আমি একটা মেয়েকে কথা দিয়েছিলাম তাকে বিয়ে করব, 20 বছর বাদে আমি তাকেই বিয়ে করতে চাইছি। এতে যা ইচ্ছে তাই করার মতন কিছু আছে বলে তো আমার মনে হয় না। আর এমনও নয় যে রঞ্জা বিয়ে করেছে আমি তাকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনতে চাইছি, সেও তো অপেক্ষা করে আছে। শুধু অন্য ধর্মের বলে তোমরা এই বিয়েটা মন থেকে মেনে নেবে না তা তো হতে পারে না। মানে আমি বুঝতে পারছি না, অন্য ধর্মের বিয়ে কি পৃথিবীতে প্রথম হচ্ছে নাকি আগে কখনো এরকম কিছু ঘটেনি? শোনো চাচা, তোমাদের যা বলার আজ এখানেই বলে দাও। আজ এখানেই ঠিক হয়ে যাবে আমি এই গায়ে থাকবো না গ্রামের বাইরে চলে যাব। রঞ্জা দিদি যদি তোমাকে বিয়ে করতে চায় এ বিয়ে হবেই। এই গায়ের বাইরে তোমাকে কিছুতেই যেতে দিচ্ছি না, একদম না। একটা কথা ছিল ইকবাল। বলো, তোমার আবার কি কথা বলো। আরে উঠলে কেন? আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে শুনছিলাম তুমি নাকি আজকাল গায়ের লিডার হয়েছো। ছি ছি, কি কথা বলছো? গায়ের সবাই আমাকে মানে তাই আর কি। তাই? এমনি এমনি মানে না ভয় পাইয়ে মানাচ্ছ? আমার কি আছে যে ওরা আমাকে ভয় পাবে? যাকে বলো, কি বলবে বলছিলে বলো। বলছি কি, বয়স হয়েছে, মসজিদে থাকি ঠিকই,
কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের লেখাপড়া খাওয়া আর চলে না। তাই বলছিলাম কি, বড় ছেলেটার যদি একটা কাজের ব্যবস্থা করে দাও তাহলে। না, ওরাও বললো তাই আমি বললাম, বড় ছেলেটা আমার খুব কাজের, ওকে দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। যদি কাজের হয় তাহলে কাজ পাবে, এতে আর এমন কি কথা। দেখো, কেউ যদি কাজ ভালোবাসে তাহলে আমার কাছে তার থেকে প্রিয় আর কেউ হতে পারে না। আমি তো গায়ে এসেইছি সবাইকে নিয়ে কাজ করব বলে। তোমার বড় ছেলে যদি কাজ ভালোবাসে তাহলে সে কাজ পাবে, নিশ্চয়ই পাবে। আমি চাই গ্রামের সকলে চারবেলা খেয়ে বাঁচুক, সেই ব্যবস্থা করতে এসছি। এখন তোমরা যদি আমাকে গায়ে থাকতেই না দাও তাহলে তো। না না, থাকতে দেবো না কেন? আচ্ছা, থাকতে না দাও আর কি আছে, সবাই মিলে বলো না গো। তুমি গায়ের ছেলে, গায়ে থাকবে। তাই ইকবাল, বলছিলাম তোমার ওই 7 মহলার বাড়ির ভেতরে আমাদের একবার ঢুকতে দেবে? কি বলছো কি? ওই বাড়ি কি শুধু আমার একার বাড়ি নাকি? গায়ের সকলের বাড়ি ওটা। যখন খুশি তখন। আর আমার শাদির ভোজ খেতে আসতে হবে তো। আর আমার শাদির জোগাড় যন্ত্র তো সব তোমাদেরই করতে হবে। আমার কে আছে বলো? আমি তো একা। আমার তো এই পৃথিবীতে তোমাদের ছাড়া আর কেউ নেই। কিন্তু রঞ্জা যদি আপত্তি করে? দেখো, গায়ের সকলে মেনে নিয়েছে জানলে রঞ্জা আপত্তি করবে বলে আমার মনে হয় না। এইটুকু ভরসা ওর উপর আমার আছে। কিন্তু ওদের বাড়ি থেকে তো কেউ আসছে না। রঞ্জার মা যেমন কঠিন লোক, ও কিছুতেই রাজি হবে বলে আমার মনে হয় না। আমি তো রঞ্জার মাকে বিয়ে করব না, বিয়ে করব রঞ্জাকে। কি তাই তো? এতদিন রঞ্জা নিজের মা বাবার কথাই শুনে এসেছে, এবার রঞ্জার আমার কথা শোনার পালা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন এসো এসো বৌদি এসো। রঞ্জাপা, রঞ্জাপা দেখো, এটা কিন্তু তোমার জীবনের শেষ সুযোগ নিজেকে গুছিয়ে নেবার। অনেক তো হলো। দেখো, তোমার আম্মু যদি নিজে যেচে মরতে চায় সেটা তার নিজের ইচ্ছের ব্যাপার। তুমি কি করবে বলো তো? আর এমনিতেও তোমার আম্মুর যা বয়স হয়েছে তাতে উনি 2 দিন বাদেই মারা যাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো না, তুমি ইকবাল ভাইকে আলাদা করে ডেকে তুমি তাকে বুঝিয়ে বলো যে আম্মু যখন থাকবে না তখন তুমি তার কাছে চলে যাবে। দেখো দেখো, বড় কর্তা কি বললো শুনলে তো? বড় কর্তা তো তোমার হয়েই বললো, বলো। বড় কর্তাও চাই যে তোমার সঙ্গে ইকবাল ভাইয়ের বিয়ে হোক। আর সত্যি কথা দেখো তো, যারা সত্যি সত্যি তোমাকে ভালোবাসে তারা কেউ তোমার এই দুঃখী দুঃখী মুখটা দেখতে পারে বলো তো? দেখতে ভালোবাসে তারা কখনো? রঞ্জাপা, কি হলো? কিছু বলছো না কেন? কিছু তো বলো। এই যে সেরিনা, কি বলছো ওকে তুমি? কেন বড়মা, আমি কি রঞ্জাপার সঙ্গে দুটো কথাও বলতে পারি না? আমি জানি তোমরা কেউ ওর ভালো চাও না, সবাই ওকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে আমার সংসারটাকেও সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছ। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। এসব কথা বলে ওর মাথাটা ঘুরিয়ে দিও না। বড়মা, রঞ্জাপা যেদিন ইকবাল ভাইকে ভালোবেসেছিল সেদিন কিন্তু আমাদের কারো মদত ছিল না। রঞ্জাপা নিজের ইচ্ছেতে ইকবাল ভাইকে ভালোবেসেছিল, আর ইকবাল ভাইও নিজের ইচ্ছেতে রঞ্জাপাকে ভালোবেসেছিল। এই কথাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে বড়মা। কি হলো রঞ্জা, দাঁড়িয়ে আছিস যে? কষ্ট হচ্ছে? আমার কিচ্ছু হচ্ছে না মা, আমি খুব ভালো আছি, খুব। বেশ, তাহলে চল চল, আয় আয় আয়। তুমি কি যাবে? তুমি এগিয়ে যাও, আমি আসছি আমার মতো। তুমি যখন আমার সঙ্গে এসেছো, আমাদের গ্রামে এসেছো, তখন তো আমার একটা দায়িত্ব থাকে। আর প্লিজ দয়া করে না আমার আর সমস্যা বাড়িও না। আমার ভরসাতেই যখন এসেছো বলছো, তখন আমার সঙ্গেই চলো। শুধু আমি ভরসা করলে তো আর হবে না। তুমি তো আমার ভরসার কেউ নও, সেটা তুমি নিজের মুখেই স্বীকার করলে। আমি ভরসা করলেও তুমি তো আর আমাকে ভরসা দিতে পারো না। জীবন ক্ষেত্র অনুযায়ী মানুষ নানা রকমের রূপ বদলায়। আমি পারিনি, তুমি পেরেছো। তাই এখনকার জজদা আর তখনকার জজদার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুমি বুঝবে না সেটা। বুঝতেও চাই না। দেখো জজদা, আমি গ্রামের সহজ সরল বোকা একটা মেয়ে। তোমাদের শহুরে চমক আমার নেই, তাই শহুরে চালাকিও আমি শিখিনি। আর আমি আমার এই সরলতা নিয়ে বেঁচে থাকতে চাই। শহরে থেকেও
শহুরে চালাকি আমি শিখতে পারবো না। সরি গো জস্তা, কিছু মনে করো না। এতদিন বাদে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে ঢুকতেই এমন একটা খবর, তো গায়ের লোক কি বলছে কি? দেখো রবিউল, এই ইকবাল কি আর সেই ইকবাল আছে? এই ইকবালের এখন অনেক পয়সা, পুরো গ্রাম কিনে রাখতে পারে। কে যুদ্ধে যাবে ওর বিরুদ্ধে? পয়সা হয়েছে বলে কি সবকিছু বিসর্জন দিতে হবে?